বিএনপির সাথে তাহলে আসলে আপনার এখন সম্পর্ক কি এবং কেমন? কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে, তারা প্রত্যেকটা লোক তো উস্কানি দেওয়ার জন্য, আহ্বান জানানোর জন্য, নির্দেশ দেওয়ার জন্য শিবিরের সেই নেতাদেরকে ঘোষণাকে জামায়াতের যে জোট 8 দলীয় জোট সেটা 10-10-এ পরিণত হলো এবং এলডিপি এবং এনসিপি এর সাথে যুক্ত হলো। আপনি দেখবেন আজকের ঘটনার পরে রাস্তায় অনেকে বলছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে দিয়ে শুরু করি। আগামীকাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন আপনি। বিএনপির সাথে তাহলে আসলে আপনার এখন সম্পর্ক কি এবং কেমন? বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। বিএনপি সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের জন্য গত 17 বছর আমি মাঠে, ডিজিটাল মাঠে এবং মিডিয়াতে এবং সংসদে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছি। সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা, এই দলটির আদর্শের প্রতি আমার শ্রদ্ধা অতীতে যেমন ছিল এখনো সেরকম আছে। দল একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং এত বড় একটি সংগঠন 17 বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এই 17 বছর এই দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে। তারা কাজ করেছে একটা গণতান্ত্রিক সংগ্রামের যে দীর্ঘ লড়াই, এই লড়াইয়ে অন্যান্য দলগুলো বিএনপিকে সঙ্গে ছিল, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিল এবং তারাও অনেকে মামলা হামলার শিকার হয়েছে। তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য শরিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে, আসন ছেড়ে দিয়েছে। এখন মানে ফরচুনেটলি ওর আনফরচুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা। বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনীতি আছে। দীর্ঘ 17 বছরের মধ্যে আমি 10 বছর এই এলাকায় কাজ করেছি। 1973 সালে আমার বাবা এই এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য একটি দুঃখজনক ইতিহাস। আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয়। আগের দিন বাবাকে বিজয়ী ঘোষণা করা হয় আনঅফিশিয়ালি এবং বেসরকারিভাবে, পরের দিন সরকারিভাবে তাহেরউদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে। তো এই আসনটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এবং আমার আজকে যে অবস্থান, জি ব্যারিস্টার রুমিন ফারহানা, হ্যাঁ জি শেষ করুন। আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতাকর্মীর শ্রম, ঘাম এবং তাদের যেই মানে অর্থ সেটাও কিন্তু তারা লগ্নি করেছে গত 10 বছর আমার পেছনে। তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না। তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া, আপনাকে ইলেকশন করতেই হবে। তো আমার দলকে আমি যেমন ভালোবাসি আমার নেতাকর্মীদেরকেও আমি ভালোবাসি। সুতরাং আমার দলের নেতাকর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র কিন্তু তারা কিনেছে, ভেরি ইন্টারেস্টিং, আমার মনোনয়নপত্র আমি কিনিনি, এই টাকা আমি দেইনি, তারা কিনেছে। তো তারা যখন এটা আমার জন্য কেনে আমি তো 10 বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি। আপনি যেমন ইমোশনাল কথা বলেন, আবেগের জায়গার কথা বলেন, অনেকেই কিন্তু অন্য দল থেকে পদত্যাগ করে এসে বিএনপিতে লড়ছেন ধানের শীষ প্রতীকের জন্য, আর আপনি আপনার ঘরের ধানের শীষ ফেলে আপনি হাঁস মার্কায় লড়বেন বলে খবরটা শোনা যাচ্ছে। মানে ওখানেও তো এক ধরনের ইমোশন নিশ্চয়ই আপনার কাজ করে। দেখুন, আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর 17 বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না, তাই না? দেখুন, আজকে আমার নেতাকর্মীরা একটা কথা বলে আমাকে, খুব রেগুলারলি একটা কথা আমি শুনি, যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম, যে আপনি আপা কি বলছে, আপনি বিএনপিটাকে ধরে রেখেছিলেন। তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি, যদি আমার ইমোশন কাজ না করতো, শুধু ক্যালকুলেশন কাজ করতো, তাহলে তো আমি অনেকের মতো বিদেশি ফোন নাম্বার নিতাম, ফোন বন্ধ রাখতাম, হয়তো অন্য কোনো দেশেও চলে যেতাম, বাট সেটা তো আমি করিনি। তো একটা ইমোশন না থাকলে আপনি রাজনীতিবিদ হতে পারবেন না। অনেকে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না, আবেগ চলে না। আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না।
যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন। রাজনীতিটা আমার পরিবারে ব্যবসা না, আমার পরিবারে এটা ভালোবাসা, বিশ্বাস এবং আস্থার একটা নাম রাজনীতি। তো আমার পক্ষে আবেগ বাদ দিয়ে ব্যবসা করা সম্ভব না। জি, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেশের বাইরে ছিলেন তখন একটা বিষয় ছিল যে লং ডিস্টেন্স একটা রিলেশনশিপ ছিল আপনাদের কর্মীদের সাথে, আপনাদের নেতা কর্মীদের সঙ্গে, কিন্তু এখন তো তিনি দেশে এসেছেন। আপনার যে আবেগের কথা বলছেন, আপনার কর্মীদের যে আবেগের কথা বলছেন, তার সঙ্গে সরাসরি দেখা করে কি আসলে আপনি এই যদি বলি সমস্যা বা সম্ভাবনা সেটা সলভ করার কোনো ধরনের কোনো চেষ্টা কি আপনি করেছেন? উনি তো মাত্র দেশে এসছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দীর্ঘ 17 বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, সংগঠিত রেখেছেন, দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রেখেছেন। সুতরাং প্রত্যেকটা আসনের ব্যাপারেই নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে। তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন জোটকে দিতে বা কোনো আসনে সমঝোতা করতে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমরা বুঝতে হবে যে উনি নিশ্চয়ই বাধ্য হয়ে এটি করতেন। জি, আজকের রাজনীতিতে, আজকের দিনে যদি বলেন রাজনীতিতে সবচেয়ে বড় খবর হচ্ছে জামায়াতের যে জোট, সেই জোটে এনসিপি যুক্ত হয়েছে, নির্বাচনী জোট করেছে তারা। সেটির বিষয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া কি? খুশি, বেজার অথবা কোনোটাই না? না, দেখুন, আমরা তো ঠিকই একটা বিষয় দেখেছি যে এনসিপি বলেন, তারপরে আপ পার্টি বলেন, কিংবা আপনি যদি আরেকটা যেটা তৈরি হয়েছে আপনার ইয়েদের, যেটা ব্যারিস্টার ফুয়াদদের যে পার্টিটা, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু এবি পার্টি, এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট এক একটা মানে সফট জামাত, আরেকটু পরিশীলিত জামাত, আরেকটু মডার্ন জামাত, এইভাবেই তারা কাজ করেছে। তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি। আজকে আমি তাসনুভা জাবিনের একটা স্টেটাস পত্রিকা এসছে, সেটা পড়ছিলাম। উনি এক ধরনের প্রতারিত বোধ করেছেন বলে আমার মনে হয়েছে। তো সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো এনসিপির সকলেই এই বিষয়টির ব্যাপারে সম্যক অবগত ছিলেন, তেমনটি নাও হতে পারে। আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই। তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতই নয়, আমরা দেখলাম যে কর্নেল ওলি, যিনি একসময় বিএনপি ছেড়েছিলেন কারণ বিএনপি জামাতের সঙ্গে জোট করেছে, তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন এবং আমরা দেখলাম যে একটা জোটও বোধহয় হতে যাচ্ছে। তো পলিটিক্সে আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো বা নাই। কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে, তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত। বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে, এমন কেউ নাই তাদেরকে চেনে না। তো যদি চেনা পরিচিতিটাই তোমার যদি ফ্যাক্টর হয়, একটা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, যিনি টিভি মাধ্যমে আসেন না, এরকম এমপিকে অন্তত 300 এমপির মধ্যে দেখবেন 200 এমপিকেই মানুষ চেনে না। মানে আপনি যদি পরিচিতির জন্য যান, কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে, তারপর আপনি যাচ্ছেন কেন? সিম্পল, অন্য কিছু, অন্য কোনো সুবিধা, অন্য কোনো লাভ। তা না হলে আপনি দেখেন মেরিট অ্যান্ড ডিমেরিট দেখেন। মেরিটটা কি? আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার 1 আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই। আর আপনার লাভ কি? মেরিট, আপনি একজন এমপি হবেন। ডিমেরিটস কোনটা? দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন। আর যে দল তাকে নিয়ে গেল, সেই দলের সাথেই বা তার আইডিওলজি কিভাবে মিলল। 3 নম্বর আসেন, অন্যভাবে লাভবান হবেন বিধায় এই যে আদর্শটা আপনি বিকাই দিতেছেন, একটা পার্টি রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন রাজনীতি কইরা এটা বিকাই দিতেছেন, তার মানে এই আদর্শটাকে মানুষ কখন আদর্শ বিকায়? আদর্শচ্যুত হইতে হইলে তাকে অন্যভাবে লাভবান হতে হয়, সেই লাভটা নিশ্চিত করে তারা যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট অবহেলা রাজাকে। শেষ করে দিই, 30 সেকেন্ডে শেষ হ্যাঁ। করেন। আর তাদেরকে গোটা দেশ চেনে, তারপরে তারা যাচ্ছে। দ্বিতীয় কথা আসেন, আপনি যখন নিশ্চিত করতেছেন যে দল ছাড়া যারা, আপনি জোটের থেকে অন্য কাউকে নির্বাচন দেন, আপনার দলে যোগ হয় নাই, দলে যুক্ত হয় নাই, এইরকম ব্যক্তিদেরকে যাদেরকে আসন ছেড়ে দিচ্ছেন,
তারা পাশ করবেন আমি 100% নিশ্চিত। যদি তারা পাশ করেন এর পরেও, তাইলে ধরে নিতে হবে নির্বাচন সঠিক হবে না। সঠিক নির্বাচন হইলে অন্য যাদেরকে আপনি জোটের ভিতরে এনে দিচ্ছেন কিন্তু আপনার বড় দলের প্রতীক দিচ্ছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি তারা প্রত্যেকে ফেল করবে। তারপরে যদি সেই আলোচনায় আসবো, চ্যালেঞ্জগুলো কি দেখেন সেটাও আমি আপনার কাছ জি। থেকে জানবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মেরুকরণ প্রক্রিয়া চলছে। নির্বাচনে জোট গঠনে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও বড় ধরনের প্রভাব ফেলছে। বেশ কয়েকজন নেতাই নির্বাচন করতে এখন নিজেদের দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে। দল বিলুপ্ত করেও প্রার্থিতা নিশ্চিত করেছেন কেউ কেউ। এদিকে জামায়াতে ইসলামের সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন বন্দোবস্ত ইতিমধ্যে কিন্তু এনসিপি থেকে পদত্যাগ করেছে তাসনিম জারা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন তিনি। হ্যাঁ, ঠিক আছে, এটা উনি করবেন, এটা স্বাভাবিক, ওই সঙ্গে বিষয়ে আমি যাচ্ছি। তো এখন তাসনিম জারা পদত্যাগটা কিন্তু আমাদের ওই আশঙ্কাটাকে অথবা ওই চিন্তাটাকে একটু ভিত্তি দিয়েছে যে তাহলে বোধহয় এই ধরনের কিছু একটা হচ্ছে। আরও দু এক জায়গায় এরকম পদত্যাগের ঘটনা আমরা শুনেছি। আর তাসনিম জারা যে জিনিসটা হয়েছে, উনি যেহেতু পদত্যাগ করেছেন এবং স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন, এর যে কারণটা, এর কারণটা হলো উনি তো ক্রাউড ফান্ডিং শুরু করে দিয়েছেন। উনি 46 লাখ টাকা জনগণের কাছে চেয়েছেন এবং তার মধ্যে এরই মধ্যে বোধহয় 40 লাখ টাকা না 25 লাখ টাকা উঠেও গেছে। এখন উনি যখন এই ক্রাউড ফান্ডিংটা করেন তখন কি উনি বলেছিলেন যে আমরা জামাতের সঙ্গে যাবো এই জন্য করবো? তাহলে তো লোকে তাকে এত টাকা নাও দিতে পারতো। কিন্তু যারা টাকাটা দিয়েছে এদের মধ্যে যদি একজন লোক যদি মনে করে থাকে যে জামাতের সঙ্গে ওনার যাওয়াটা ঠিক হয় নাই অথবা এটা জানলে আমি দিতাম না, তাহলে কিন্তু ওই একজন লোকের কাছেও কিন্তু উনি ওনাকে জবাবদিহি করতে হবে। যে কারণে আর উনি নিজে জামাতের সঙ্গে যাওয়ার ব্যাপারে ওনার নিজস্ব একটা চিন্তা ভাবনাও কাজ করতে পারে। এই সব মিলিয়ে উনি ওখান থেকে সরে আসবেন, এটি স্বাভাবিক আমার কাছে মনে হয়। কিছুক্ষণ আগে তারা কি ক্ষমতার রাজনীতির পথে অগ্রসর হচ্ছে? ক্ষমতার রাজনীতি না, ক্ষমতা পাওয়ার লোভের রাজনীতি বলেন। তারা ক্ষমতা পাবে না, জামাতের সঙ্গে গেলেও যে তারা খুব একটা অনেকগুলি আসন পেয়ে যাবে এটা আমি মনে করি না ভাই, এটাও আমি মনে করি না। তারা খুবই কম সংখ্যক আসন, 2-3টা পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে। এটা আমি অনেক আগের থেকে বলতেছি, অনেক বছর আগের থেকে বলতেছি। এবার আরপিও সংশোধনী কি জোট গঠন কিংবা নির্বাচনের পুরো হিসেব নিকেশ বদলে দিল? বদলে দিয়েছে। আরপিও সংশোধন করার কারণে সবাইকে নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। এটা অনেকের জন্য একদম মানে কি বলবো, একদম মানে ভয়ঙ্কর একটা বজ্রপাতের মতো হয়ে গেছে। তারা তো আগের মতো ভাবছিল যে রাশেদ খান মেনন, হাসান হক ইনু, নৌকা মার্কা নিয়ে এমপি হয়ে গেছে, তারাও ওরকমভাবে এমপি হবে, কিন্তু সেটা তো ঝামেলা করে দিয়েছে। আমি বরং এই জিনিস আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে মানে নিজের মার্কা নিয়ে নির্বাচন করার ব্যাপারটাতে আমি সমর্থন করি। এবং এটা হওয়াতে কি হয়েছে, এবার কেউ কেউ নিজের দলই বিলুপ্ত করে দিচ্ছে এই প্রতীকের জন্য। মানে এই লোকগুলির যে চারিত্রিক যে মানে আপনার দৃঢ়তা, সেটা যে কত নমনীয় হতে পারে, চারিত্রিক দৃঢ়তাটা কত নমনীয়, মানে জিলি মাছের মতো আর কি ভাই। এদের ওই চরিত্রের কোনো বৈশিষ্ট্য আছে বলে আমার কাছে মনে হয় না। মানে তাদের দলীয় আদর্শ সব বাদ, কি এমপি হবো, আমি এমপি হবো, মানে এমপি হওয়াটা তার জীবনের লক্ষ্য। কামাল, অ্যাডভোকেট আবু-হেনা রাজ্জাকি, জামায়াতের সাথে এনসিপির আসন ভাগাভাগির যে আলোচনা চলছে সেটি কি এনসিপিকে প্রশ্নবিদ্ধ জায়গায় ফেলে দিচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর মাসুদ কামাল ভাই আর নিউজ 24-এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। শুনেন, এনসিপি আমরা যতটুক জানি আর কি, সত্য মিথ্যা জানি না, এনসিপি হয়তো বিএনপির সাথে জোট করতে চাইছে, করতে পারে নাই বলতে এনসিপি জোট করতে চাইলে জোট করতে না পারাটার মানে হচ্ছে যে এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি। কারণ এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার, বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার। পাশাপাশি যে জামাতের দিকে যায় এনসিপি, সেখানেও জামাতের ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার, কারণ এনসিপি পার্টিটা এমন কোনো দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে। কিন্তু এই যে এনসিপিকে যদি কোনো দল না নেয় কিংবা সব দল যদি রিজেক্ট করে তাকে, সব দল বলতে বড় দুটো দলই তো আছে এই মুহূর্তে, জামাত আর বিএনপি, দুই দলই যদি এনসিপিকে তার জোটে না নেয়, তার সাথে জোটভুক্ত না করে, তাহলে বার্তাটা কি দেয়? বার্তাটা হচ্ছে এইটায় কোনো সন্দেহ নাই যে এনসিপি জুলাই চেতনার পক্ষে, এই ব্যাপারে কারো সন্দেহ নাই।
এবং আওয়ামী লীগ অ্যাবসোলুটলি জুলাই বিরোধী। এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারো সন্দেহ নাই। তো এনসিপিকে যদি বিএনপি কিংবা জামাত কেউই না নেয়, অথচ এনসিপি পিওর জুলাই বিরোধী, সেক্ষেত্রে কি ধারণা নিতে পারি আমি? যে তাইলে ওই দলগুলা কি জুলাই চেতনাকে ধারণ করছে না কিংবা সমর্থন করছে না? কিন্তু আমি যদি একটু যুক্ত করি অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী, গত 10 ডিসেম্বর 125 আসনে দলীয় প্রার্থী ঘোষণার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশ নিচ্ছি না। ঠিক আছে, সেটা তো নাহিদ বলবেই, কারণ আপনি যদি জোটে তারে না নেন, এতে বার্তাটা দেয় কি সেটা আমি বলছি। মাসুদ কামাল ভাই যেমন বললেন 2-3টা সিট পাবে, সেই গ্যারান্টি বা কোত্থেকে? আপনি যদি সিটের গ্যারান্টি আনেন, 2-3টাও হতে পারে, 50টাও হইতে পারে, কথার কথা বলছি, কোনোটাই তো আনসার্টেন। কেন বলছি? আপনি এই যে যদি এই এনসিপিকে যদি কোনো দল তাকে সমর্থন না করে বা জোটে না করে, তাহলে একটা বার্তা দেয় এই যে তাদেরকে ধারণ করবে না কেন? তারা তো জুলাই আন্দোলনের নায়ক। আবার সবাই আমরা দাবি করি জুলাই আন্দোলন করছি এবং সে এন্টি হাসিনা কাজ করছে। তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারটাকে সরানো হইল, সেই সরকারের শত্রু হইল এনসিপি। তা আওয়ামী লীগের হটালো যে শক্তিটা, সেই শক্তিটা তো অন্যান্য রাজনৈতিক দলের বন্ধু হওয়ার কথা। তো সুতরাং সে কেন তাদের সাথে জোটে যায়, তাকে নিবে না কেন? তাকে তো সাদর আমন্ত্রণে নেওয়ার কথা। তো আদর্শের এক ধরনের পার্থক্য তো রয়েছে অ্যাডভোকেট আবু হেলাল আমি তো রাজ্জাকী। সেটাই আমি বলছি। যদি আরো একটি প্রসঙ্গ যুক্ত করি, আদর্শের পার্থক্য সেই জায়গায় আমি আসছি। ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, এনসিপি ও জামায়াতের জোটের মধ্য দিয়ে তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এবং কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে বলে মনে করেন তিনি। আমার কাছে মনে হয় এটা না। এই প্রশ্ন আসলেই দেখবেন, আপনি যদি গত 15 বছরের 16 বছরের আপনার রাফলি 4 কোটি তরুণ ভোটার তৈরি হয়েছে, এই তরুণ ভোটারগুলো আমার সাথে দ্বিমত করবে না কেউ, যে ভোটারটা তৈরি হয়েছে যারা ভোট দিতে পারে নাই, তারা কিন্তু এই 15 বছর শুধু ক্ষমতায় আওয়ামী লীগকেই দেখছে। শুধু আওয়ামী লীগকে দেখার পর কি হয়েছে, তাদের অ্যাক্টিভিটিস দেখছে, আমি ডামি নির্বাচনকে কিভাবে ক্ষমতায় ছিল, গায়ের জোরে কিভাবে ছিল দেখছে। সুতরাং তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিছে। তারপরে তার অভ্যুত্থানের পর 5ই আগস্ট থেকে আজকে 16 মাস পর্যন্ত ওই তরুণ যে 4 কোটি ভোটার, তারা কিন্তু দেখতেছে এখন বাজারে সবচেয়ে যে বড় দল দুটো আছে তাদের অ্যাক্টিভিটিসটা কি। তাদের অ্যাক্টিভিটি যদি এই হয় যে এনসিপিকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে ওই 4 কোটি ভোটার কি ধারণা নিবে? অর্থাৎ ওই 4 কোটি ভোটার জুলাই চেতনার পক্ষে নিশ্চয়ই থাকবে। সুতরাং এই 4 কোটি ভোটার যদি দেখে যে কোনোভাবে কোনো দল ওই পতিতর যে স্বৈরাচার সরকার, তার প্রতি উইকনেস বা তার প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাহলে কিন্তু এই ভোটগুলা হারানোর সম্ভাবনা আছে। 1, 2, আপনি নিশ্চিত করে বলতে পারি 55 থেকে 65-70 বছর বয়সের যে ভোটারগুলো, তাদের সন্তান বা নাতি কিন্তু মারা গেছে বা আহত হয়েছে ওই জুলাইতে। এই যে 65 বছর বয়সের যে ভোটার, হয় তাদের সন্তান নয় তাদের নাতি। এবং এই 65 বছর বয়সের ভোটারগুলা যে দলেই থাকুক না কেন, তারা যদি মনে করে যে তার দলও স্বৈরাচারের পক্ষে কোনোভাবে একটু ঝুঁকে গেছে ওই দিকে, আমি নিশ্চিত করে বলতে পারি যে তার সন্তান কিংবা তার নাতি সুতরাং সেই দলকেও তার ভোটটা দিবে না। কারণ পুত্র শোক, নাতির শোক, আপনি অনেক কিছুর ঊর্ধ্বে। সে কারণে আমি বলছি। নাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে যদি ভোট হয়, এবারে যে পরিসংখ্যান আমি আপনাকে যদি বলি, 5ই আগস্টের পর থেকে যা দেখে আসতেছে এই তরুণ 4 কোটি ভোটার প্লাস ওই যে যারা মারা গেছে বা হচ্ছে তাদের যারা গার্জিয়ান, দাদা বা বাবা, তারা যেটা দেখে আসছে, এইটা যদি বিবেচনায় নেওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি সুন্দর ইলেকশন বলতে যা বোঝায় তা যদি হয়, আপনি কোনো দলের কোনো গ্যারান্টি নাই কে ক্ষমতায় যাবে কে যাবে না। কিন্তু এবার তো বলা হচ্ছে যে তরুণদের ভোট কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলবে, যেহেতু পুরো মোট ভোটারের 1/3 তরুণদের ভোট। সেটাই তো আমি বলছি। এই তরুণরা একটি অংশ বলা হয়ে থাকে যে প্রচলিত রাজনীতি নিয়ে তাদের এক ধরনের হতাশা কাজ করে। এনসিপি রাজনীতি শুরু করার পর থেকেই কিন্তু একটি বয়ান তৈরি করেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই অবস্থানকে তারা ধরে রাখতে পেরেছে। আমি সেই আলোচনায় ফিরবো বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি নিশ্চয় অবগত আছেন আজ গণ অধিকার ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এই বিষয়টিকে বলছে যে কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কৌশলের নেপথ্যে কি নির্বাচনে জয় তুলে আনা? ডেফিনেটলি আপনি যদি ওইভাবে আসেন, প্রথম আসেন যে আপনি নির্বাচনের আগে এমন একটা দল থেকে দলে আপনি যোগ দিচ্ছেন গিয়ে, যেই দলে মানে তার প্রার্থীর কোনো অন্ত নাই, 300 সিটে তারা এক এক সিটে 4জন 5জন করে যোগ্য প্রার্থী আছে, সেখান থেকে কিছু লোককে সরিয়ে যখন একটা দল 10টা 12টা লোকের নমিনেশন দিচ্ছে এবং জোট বানানো হচ্ছে, মানে আমার বক্তব্যটা হচ্ছে আপনার নির্বাচনের আগে এটা কী ধরনের জোট? এখানে কিন্তু 2টা স্টেজ চলতেছে। একটা হইল তার দলকে বাদ দিয়ে সে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ মার্কা নির্বাচন করা, অর্থাৎ এনশিওর্ড হতে চায় যে আমাকে জিততেই হবে এবং এমপি হতে হবে। তো এমপি হতে হলে উনি শুধু এমপি হওয়ার জন্যই আসতেছেন, কিন্তু সাথে সাথে কি বার্তা দিচ্ছেন? ওনার রাজনৈতিক কোনো আইডিওলজি নাই, উনি পার্লামেন্টের মেম্বার হতে চান। পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না, কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে, তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত। বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে, এমন কেউ নাই তাদেরকে চেনে না। তো যদি চেনা পরিচিতিটাই তোমার যদি ফ্যাক্টর হয়, একটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট যিনি টিভি মাধ্যমে আসেন না, এরকম এমপিকে অন্তত 300 এমপির মধ্যে দেখবেন 200 এমপিকেই মানুষ চেনে না। মানে আপনি যদি পরিচিতির জন্য যান, কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে, তারপর আপনি যাচ্ছেন কেন? সিম্পল, অন্য কিছু, অন্য কোনো সুবিধা, অন্য কোনো লাভ। তা না হলে আপনি দেখেন মেরিট অ্যান্ড ডিমেরিট দেখেন। মেরিটটা কি? আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার 1 আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই। আর আপনার লাভ কি? মেরিট, আপনি একজন এমপি হবেন। ডিমেরিটস কোনটা? দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন। আর যে দল তাকে নিয়ে গেল সেই দলের সাথেই বা তার আইডিওলজি কিভাবে মিলল। 3 নম্বর আসেন, অন্যভাবে লাভবান হবেন বিধায় এই যে আদর্শটা আপনি বিকাই দিতেছেন, একটা পার্টি রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন রাজনীতি কইরা এটা বিকাই দিতেছেন, তার মানে এই আদর্শটাকে মানুষ কখন আদর্শ বিকায়? আদর্শচ্যুত হইতে হইলে তাকে অন্যভাবে লাভবান হতে হয়, সেই লাভটা নিশ্চিত করে তারা যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকী। শেষ করে দিই, যদি 30 সেকেন্ডে শেষ হ্যাঁ, করেন। আর তাদেরকে গোটা দেশ চেনে, তারপরে তারা যাচ্ছে। দ্বিতীয় কথা আসেন, আপনি যখন নিশ্চিত করতেছেন যে দল ছাড়া যারা, আপনি জোটের থেকে অন্য কাউকে নির্বাচন দেন, আপনার দলে যোগ হয় নাই, দলে যুক্ত হয় নাই, এইরকম ব্যক্তিদেরকে যাদেরকে আসন ছেড়ে দিচ্ছেন, তারা পাশ করবেন আমি 100% নিশ্চিত। যদি তারা পাশ করেন এর পরেও, তাইলে ধরে নিতে হবে নির্বাচন সঠিক হবে না। সঠিক নির্বাচন হইলে অন্য যাদেরকে আপনি জোটের ভিতরে এনে দিচ্ছেন কিন্তু আপনার বড় দলের প্রতীক দিচ্ছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি তারা প্রত্যেকে ফেল করবে। তারপরে যদি সেই আলোচনায় আসবো, চ্যালেঞ্জগুলো কি দেখেন সেটাও আমি আপনার কাছ থেকে জানবো পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেলাল। আমি আসলে দেখছিলাম তার নামটি আতাউর রহমান বিক্রমপুরী, আমি মিস করে গেছিলাম। তিনি বলছেন তো উস্কানি দেওয়ার জন্য, আহ্বান জানানোর জন্য, নির্দেশ দেওয়ার জন্য শিবিরের সেই নেতাদেরকে রাকসুর ভিপি, শিবিরের রাকসুর ভিপি এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি, তাদেরকে কি আসলে গ্রেপ্তার করা উচিত কিনা উস্কানি দেওয়ার জন্য? দেখেন, ছাত্র শিবিরের 2 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য এখানে আসছে। তার মধ্যে একজন বলছেন যে প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করে দেওয়া উচিত। তো বন্ধ করার কথা যিনি বলছেন তার এই বক্তব্যটা অগণতান্ত্রিক, কিন্তু এটা তো ক্রিমিনাল অফেন্স না, তাই না? কাজে এই বক্তব্য ক্রিমিনাল করে দিতে বলেছেন একজন, আমি প্রথম জন। দ্বিতীয় জন আর একজন বলছেন যে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট থেকে বলছে তছনছ করে দেওয়ার কথা। এটা অত্যন্ত অফেন্সিভ এবং ইনফ্ল্যামেটরি বক্তব্য। এখন এই বক্তব্যটা অগ্রহণযোগ্য এবং এই বক্তব্যর ক্রিমিনাল লায়াবিলিটিস আছে কিনা এটা আপনাকে আলাদা প্যারামিটার দিয়ে দেখতে হবে। ক্রিমিনাল লায়াবিলিটিস আপনি কিভাবে বুঝবেন? ক্রিমিনাল লায়াবিলিটিস আপনি বুঝবেন যে ওইখানে যারা ভাঙচুর করছে তাদের মধ্যে ছাত্র শিবির লোকেরা গেছে কিনা, তাদেরকে এই লিডাররা যাইতে বলছে কিনা, ছাত্র শিবির পার্টি হিসেবে সেখানে ইনভলভ হয়েছে কিনা, এটার মধ্যে দিয়ে ক্রিমিনাল লায়াবিলিটি আসবে। কিন্তু তার এই বক্তব্যের মধ্য দিয়ে ক্রিমিনাল লায়াবিলিটি আসে না, কিন্তু এই বক্তব্য ইনফ্ল্যামেটরি এবং আনএক্সপেক্টেড। ক্রিমিনাল লায়াবিলিটি কেন আসে? আমরা তো ছাত্র শিবিরের মানে
নেতৃত্ব বা কর্মীকে দেখেছি সেখানে। দেখছিলাম যে ছবি দিয়ে দেখানো হচ্ছে সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সাহিত্য সম্পাদক মোহাম্মদ আশরাফুল, তাকেও দেখা গেছে তিনি ভাঙচুর করছেন, মানে ভাঙচুর ওই মবের মধ্যে দেখা যাচ্ছে, তিনিও আছেন। আরও অনেকেই, মানে তাদের মধ্যে আরও অনেকেই পোস্টও দিয়েছেন এবং তাদের অনেক ফলোয়ার আছেন। তো কেন ক্রিমিনাল লায়াবিলিটি হবে? না, আপনি যদি কোনো একটা বক্তব্যের ক্রিমিনাল লায়াবিলিটিস আনতে চান, তাহলে আপনাকে খুব প্রিসাইসলি বলতে হবে যে এই বক্তব্য ভাঙচুর করতে বলছে গিয়ে, এবং এই বক্তব্যের কারণে সেখানে গিয়ে ভাঙচুর হয়েছে। তো আপনি যদি কেস বাই কেস যাইতে চান, মানে যেতে পারেন, তাহলে আমার বক্তব্য কোট করলে আমি বলতে পারবো। যেখানে আপনি বলছেন যে একজন ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট হয়েছে, আমি এখনো জানি না এটা ইনফরমেশনটা ট্রু কিনা। যদি হয়, যদি ধরেন 100 লোক গেছে, চিহ্নিত করা গেছে, বাকি কেউ আছে? আচ্ছা দেখেন, ধরেন যে আপনি প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে 100 লোক গেছে, 200 লোক গেছে, তার মধ্যে একজন ছাত্র শিবিরের ছিল, তাহলে তো আপনি এইটার কারণে ছাত্র শিবিরের প্রতি আঙুল তুলতে পারেন না, তাই না? এটা আনএক্সপেক্টেড বলতে পারেন। কিন্তু 100-র মধ্যে যদি 50 জন লোক ছাত্র শিবিরের হয়, তাহলে আপনি বলতে পারেন যে ছাত্র শিবির সাংগঠনিক। কিন্তু দেখেন, যারা তারা যেই সংগঠন প্রতিষ্ঠান ভাঙতে বললেন সেগুলোতেই ভাঙচুর করা হলো, কেন ক্রিমিনাল লায়াবিলিটি আসবে না? না দেখেন, এটা তো আপনি, মানে তারা এখানে বলছে বলে এটা ভাঙচুর হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত ক্রিমিনাল লায়াবিলিটিস তো থাকে না, তাই না? ক্ষোভের কমন জায়গা থাকতে পারে, ধরেন যে ভাঙচুর করছে তারও যা ক্ষোভ, আর যে পলিটিক্যালি বলছে তারও ক্ষোভ এক, এই কারণে কমন পড়ে গেছে, এটাও হইতে পারে। আবার ক্রিমিনাল লায়াবিলিটিস থাকতেও পারে। তো ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো আমি ক্রিমিনাল লায়াবিলিটিস শব্দটা, মানে ক্রিমিনাল লায়াবিলিটি কি করে হয়? ধরেন কিছুদিন আগে যেমন আনিস আলমগীর গ্রেপ্তার হলেন, সাংবাদিক, তিনি নাকি উস্কানি দিচ্ছেন স্থিতিশীলতা নষ্টের, এবং তিনি রিমান্ডেও আছেন। আদালতের তাকে রিমান্ড 5 দিন বা কতদিনের রিমান্ডেও দিয়েছিলেন, সেটি কি জাস্টিফাইড হয়েছে? না দেখেন, এটা তো ভিন্ন প্রশ্ন। আপনি যদি বলেন যে আনিস আলমগীরকে গ্রেফতার করা ঠিক হয়েছে কিনা, এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক এখানে উস্কানি শব্দের একটা মিল আছে। উস্কানি শব্দ, সেখানেও একটা উস্কানি, এখানেও উস্কানি। মানে উস্কানির যদি ক্রিমিনাল লায়াবিলিটি না থাকে, তাহলে আনিস আলমগীর গ্রেপ্তার কেন হন ক্রিমিনাল লায়াবিলিটি, সন্ত্রাস বিরোধী আইনে, ইনারা কেন হচ্ছেন না? এভাবে আসলে দেখেন, যেই পার্সপেক্টিভে আমি বলতেছি যে এখানে ক্রিমিনাল লায়াবিলিটিস আছে কিনা এটাকে স্ক্রিন করতে হবে, সেই একই প্রিন্সিপাল আনিস আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য। তার ক্ষেত্রে যদি এটা ক্রিমিনাল লায়াবিলিটিস না থাকে, তাকে অ্যারেস্ট করা যদি উচিত। বলছেন কেন আপনি, মানে তাদের ক্ষেত্রে তো যদি বলেন, আপনি বলেন আনিস আলমগীরকে গ্রেপ্তার করা কি আপনার মনে হয় যে ক্রিমিনাল লায়াবিলিটি আছে, যৌক্তিক হয়েছে যৌক্তিক? আমি খুব একেবারে ক্লিয়ারলি জানি না ওনারা কোন মামলায় গ্রেপ্তার করছে। আমি জেনারেলি আপনি যদি বলেন যে উনি তো হচ্ছে সাংবাদিক এবং টকশো করেন, তাই না? ওনাদের ব্যাপারে যে অভিযোগ, উস্কানি দিয়েছেন তিনি স্থিতিশীলতা নষ্টের, এরকম এটা সাধারণত খুবই ভেইগ অভিযোগ। জেনারেলি আমি ওনার কেসটা আসলে খুব ডিটেল ভাবে দেখি না, কারণ আমি বক্তব্য দিতে, মানে খুব কনক্লুসিভ বক্তব্য দিতে পারবো না, কিন্তু সাধারণত এটা ভেইগ, এই জাতীয় বক্তব্য। দেখেন, এখানে যেটা পয়েন্ট আসে সেটা হলো যে বিগত ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা কথা বলতে চায় এবং তাদেরকে এক ধরনের লেজিটিমেসি দিতে চায়, তাদের ব্যাপারে আইনের প্রয়োগটা কেমন হবে। যেটা প্রবলেম হয়েছে সেটা হলো দুইটা। একটা হলো একদিকে একটা বিশাল গণ আকাঙ্ক্ষা আছে যে এই লোকদেরকে, মানে আনঅ্যাপোলজেটিকলি এখনো হাসিনার ফ্যাসিজমের পক্ষে দাঁড়াবে, এই সুযোগটা যেন সমাজে না থাকে। সেকেন্ড হলো যে এই সুযোগটা যদি আমি বন্ধ করতে চাই, আমি কিভাবে বন্ধ করব, সেই আইনি ফ্রেমওয়ার্কটা আমাদের এখানে হয় নাই। না হওয়ার কারণে এই দুইটার মাঝখানে এটাকে যেভাবে ডিল করা হচ্ছে সেটা ইমপারফেকশন হইতেছে। তো আমার পার্সোনাল পজিশন হলো যে আপনাকে একটা আইনি কাঠামোতে যাইতে হবে যেখানে ব্যক্তি কোন পর্যায়ে তার ব্যক্তি স্বাধীনতা প্র্যাকটিস করতে পারবে, মত প্রকাশটা প্র্যাকটিস করতে পারবে, আর কোন জায়গায় পারবে না। যেমন ধরেন, কে একজন আয়সা এখন দাবি করলো যে শেখ হাসিনা এখনো লেজিটিমেট প্রধানমন্ত্রী এবং সে জুলাইয়ে সে কোনো অপরাধ করে নাই। এটা একটা আউটরেজাস বক্তব্য। আমি কি সমাজে বক্তব্য দিতে দিব, সেই প্রশ্নটা ভ্যালিড, কিন্তু এটাকে আমি কোন আইনি কাঠামোর মধ্যে ডিল করব সেটা কিন্তু আমাদের এখানে তৈরি হয়নি। তো আমাদের এই আইনি কাঠামো নিয়ে কথা বলতে হবে। আমি আপনার সাথে 100% এগ্রি করি, এই আইনি কাঠামো তৈরি ব্যতি রেখে কাউকে যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়, এটা হচ্ছে আপনার জনচাপে অথবা মানুষের মাইন্ডসেটের কারণে অথবা এটা খুব পপুলার এই কারণে, এটা ভালো ফ্রেমওয়ার্ক না, এবং এইটার বিপক্ষে আমি দাঁড়াবো। তাহলে আপনার কি মনে হয় যে এই বক্তব্য যদি কেউ দেয়, বা কারো যদি এটি মনে হয় শেখ হাসিনা আসলে মানে কোনো অপরাধ করেনি, এই বক্তব্য যদি কেউ দেয়, তার ক্রিমিনাল লায়াবিলিটি হওয়া উচিত, মানে আইনগত একটা ফ্রেমওয়ার্ক থাকা উচিত? আমরা যদি সাধারণত হিস্টোরিক্যাল দেখি, আপনি যেমন ধরেন যে আপনি যদি হিটলারের গণহত্যার পক্ষে দাঁড়ান, তাহলে এইটা এক ধরনের ব্লাসফেমি, এরকম আইনি কাঠামো করা হয়েছে। তো আপনি জুলাইয়ের গণহত্যায় কোন পর্যন্ত বলতে পারবেন, কোন পর্যন্ত বলতে পারবেন না, এটা সমাজে আলাপ আলোচনা করে একটা আইনি কাঠামো তৈরি করা যায়, কিন্তু সেটাকে এমনভাবে করতে হবে যেন বাক স্বাধীনতার জায়গাটা থাকে।
জি, মানে ধরেন এরকম বক্তব্য আমরা এমনকি শরীফ ওসমান হাদির কাছ থেকেও শুনেছি, মুক্তিযুদ্ধের মানে সেই চেতনার বিরুদ্ধেই জুলাই বিপ্লব হয়েছে, বা জামাতের নেতাদের কাছ থেকেও শোনা গেছে যে মানে 47 থেকে 71 আসলে মানে 71 নিয়ে নানান রকম যেই বক্তব্যগুলো এতদিন শোনা যায় না, এরকম অনেক কিছু শোনা গেছে যে এটি আসলে অনেকে এমনটাও বলেছেন 16 ডিসেম্বর নিয়ে অনেক বিতর্কিত বক্তব্য আসে যেটি আগে শোনা যায়নি। এখন ইতিহাস এর নানান রকম অ্যাঙ্গেল থাকতে পারে, নানান রকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেই দৃষ্টিভঙ্গিগুলোকে কি এখন মানে যার পছন্দ হবে না তারা অপরাধ হিসেবে ক্রিমিনাল লাইবিলিটি দিতে পারবে? না না, অফকোর্স না। দেখেন এই জায়গাগুলোর প্রায়োগিক জায়গাটা অত্যন্ত ছোট হইতে হবে আমি মনে করি, যে আপনি জাস্ট একেবারে প্রিসাইসলি একটা দুইটা জায়গা ফিক্স করে দিতে হবে যে এই জায়গাটুকু আপনি টাচ করতে পারবেন না, কিন্তু তার বাইরে মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকতে হবে এবং আলাপ আলোচনা থাকতে হবে, এবং এই স্পেসটাকে আমরা যত বড় করতে পারি, এটা যেরকম করে 71-এর জন্য সত্য, এটা জুলাইয়ের জন্য সত্য, এবং সকল জায়গায় আপনার ধরেন যে একেবারে খুবই এস্টাবলিশড দুইটা একটা জায়গা যেখানে পলিটিক্যাল কনসিকুয়েন্স আছে, সেই জায়গাগুলো বাদে বাকি জায়গাগুলো উন্মুক্ত থাকতে হবে। তাহলে কি আপনি আনিস আলমগীরের গ্রেপ্তারের বা রিমান্ডে রাখার তার এটা আপনি সমালোচনা করছেন? মানে আমি ইন প্রিন্সিপাল সমালোচনা করব, কিন্তু ওনাকে কোন মামলায় অ্যারেস্ট করা হয়েছে এটা আসলে আমি ডিটেল জানি না। একদম সন্ত্রাস বিরোধী আইনে উস্কানি দেবার অভিযোগে তিনি আসলে টকশোতে বক্তব্য রাখেন, উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এই জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই হচ্ছে কিন্তু আমি ইন প্রিন্সিপাল আমি আপনাকে এটা বলবো যে টকশোতে কারো বক্তব্য আলাপ আলোচনা এটা যদি দুই একটা জায়গা একেবারে খুব আউটরেজের জায়গা হয়, কিন্তু সেটা সন্ত্রাসের প্রশ্ন হবে না, সেটা ভিন্ন আইনি কাঠামো হবে, কিন্তু আদারওয়াইজ এই ব্যক্তি স্বাধীনতা জোট করেছে, সেখানে এলডিপিও আছে। ডক্টর আব্দুল তুষার, আপনি এই জোট ঘোষণাকে, জামায়াতের যে জোট 8 দলীয় জোট, সেটা 10-10-এ পরিণত হলো এবং এলডিপি এবং এনসিপি এর সাথে যুক্ত হলো। আমরা দেখলাম ডক্টর শফিকুর রহমানের পাশে অলি আহমেদ বীর বিক্রম। আপনার কেমন লাগলো ডক্টর শফিকুর রহমানের পাশে অলি আহমেদ বীর বিক্রমকে দেখতে? ব্যক্তির আবেগ এখানে আমি মনে করি যে অর্থহীন। এখানে নিজের ছবিটা দেখতে অলি আহমেদ সাহেবের কেমন লাগবে এইটা বরং তার চিন্তা করা উচিত। উনি নিজের ছবিটা দেখবেন না। তো আমার কাছে যেটা অবাক লেগেছে যে আহমেদ অলি আর শাপলা কলি একসাথে গিয়ে যোগ দিল আর কি। আচ্ছা। এবং এই যোগ দেওয়ার পেছনের আদর্শিক কোনো কারণ থাকতে পারে না, কেননা এলডিপি এর আগেই লুজার্স ডেমোক্রেটিক পার্টিতে পরিণত হয়েছে, কারণ তার দল থেকে বিভিন্ন লোকজন বিভিন্ন দলে চলে গিয়েছেন, এমনকি দলের নেতা পর্যন্ত আলোচনায় বসিয়ে রেখে বক্তৃতা দিতে দিতে নাকি আরেক দলে চলে গিয়েছিলেন। তো উনি আসলে এখন ওনার রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে একটি সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তটি আগামী ইলেকশনে প্রমাণিত হবে যে ঠিক ছিল না ভুল চিন্তা করতে পারেন। উনি যে দুটি যেখানে তরুণদের রাজনীতির উত্থানের কথা, সেই দিক থেকে বিবেচনা করলে চন্দনা একটা, তো সেই দুটি আসনে কিন্তু এনসিপি অথবা একটাতে দাঁড়াবেন। আপনি দেখবেন যে এই যোগ দেওয়া না দেওয়া নিয়ে ভাঙলে দেবে যে তার সিদ্ধান্ত এনসিপি নাকি ভুল। আমি সমালোচনা করতে চাই না এই জন্য যে তার রাজনৈতিক জীবনের বহু আগে যাকে নিয়ে আমার মনে হয় যে ডিম ভ্রমণে আমাদের এখন যাওয়া হয়েছিল ব্লেটেন্ট ট্রুথ, সেই ডিম নিয়েছে যে মেয়েটি দলের উপরে সত্যি কথাটা এখন বলা উনি রাজনীতি যে পর্যায়ে আছেন, এবং সে এখন উনি আসলে এখন এনসিপি মেয়াদোত্তীর্ণ অবস্থায় আছেন। কেননা মেয়াদোত্তীর্ণ রাজনীতিবিদকে নিয়ে জামাতে ইসলাম জামাতে ইসলাম চিন্তা করতে পারেন, যেখানে তরুণদের রাজনীতির উত্থানের কথা, সেই দিক থেকে বিবেচনা করলে এনসিপির যোগ দেওয়াটা একটা আলোচনার বিষয় হতে পারে। কিন্তু এনসিপিতে আপনি দেখবেন যে এই যোগ দেওয়া না দেওয়া নিয়ে ভাঙন শুরু হয়েছে, এবং এনসিপির পোস্টার গার্ল যাকে কিনা তারা সামনে রেখেছে, যাকে নিয়ে ডিম ভ্রমণে যাওয়া হয়েছিল, তো সেই ডিম নিয়েছে যে মেয়েটি একটি দলের জন্য, সে অশ্বডিম্ব পেয়েছে সেই দল থেকে, এবং সে এখন এনসিপিকে ত্যাগ করেছে। কেননা কিছু প্রশ্নের মীমাংসা হয় নাই। কি প্রশ্নের মীমাংসা হয় নাই? মানে এনসিপির রাজনীতিটাই ভুল না। আপনি আমাকে বলেন নারীরা রাজনীতি করতে পারবে কি পারবে না, এই বিষয়ে সম্পূর্ণ ভেটো দেওয়া একটি দল এই জোটের মধ্যে আছে, যারা টকশোতে নারী আলোচক থাকলে অংশ নেয় না। আপনি তো টকশো করেন, আপনি জানেন সেটা কোন দল, আমি নাম না বলি, কিন্তু তারা টকশোতে নারী আলোচক থাকলে, নারী উপস্থাপক থাকলে তারা টকশোতে আসেন না। সেই দলের সঙ্গে জোট বেঁধেছে এনসিপি, যেখানে নারী নেতৃত্ব শুধু নেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় নারী নেতৃত্ব ছিল। এরপরে আরেকটি দল, তারা বলেছে নারীরা হবে রানী, তারা বিবাহ করলে রানী হয়ে ঘরে প্রবেশ করবে,
এখন রানীর অধীনে প্রজা থাকবে নাকি রানী আনার নামে পুরুষরা নিজেদেরকে রাজা দাবি করবে, এটার কোনো ব্যাখ্যা নাই। এবং তারা এটাও বলেছে 5 ঘন্টা 3 ঘন্টা একটা শ্রম ঘন্টা হবে, এরকম কথাবার্তাও বলেছে। এটি নিয়ে কিন্তু এনসিপি তখন প্রতিবাদ সব করেছে। মিলিয়ে মানে মনে হচ্ছে ক্ষমতার রাজনীতি, মানে এনসিপি প্রতিবাদ করেছিল, আপনি চিন্তা করেন, সেই দলের সঙ্গে এনসিপিকে আঘাত করেছে, তাহলে এরা কি করে থাকবেন ওইখানে? তো এখন মানে এই জোটকে আসলে আপনি যদি মূল্যায়ন করেন, মানে আলোচনা তো হলো, মানে যদি স্বল্প কথা এটার জন্য সাধারণ জ্ঞানই যথেষ্ট। 30টা আসনের জন্য তারা সেখানে গিয়েছেন, কারণ অন্য দলের সঙ্গে যখন তারা নেগোশিয়েট করার চেষ্টা করেছেন, সেই সব দল বা সেই দল তাদেরকে 30টি আসন দিতে রাজি হন নাই। এখন প্রশ্ন অন্যখানে, যে 30টি আসনে তারা গেলেন, সেই 30টি আসনে দেওয়ার মতো যোগ্য প্রার্থী আছে তাদের? আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে আরও পরে আলোচনা করবো। রহিন হোসেন প্রিন্স, আপনিও নিশ্চয়ই এই তাদের এই ঘোষণা শুনেছেন যে কয়েকদিন থেকে আলোচনা হচ্ছিল যে এনসিপি যোগ দেবে জামায়াতে। অনেকে বলছেন যে এটা মানে হওয়ারই কথা ছিল, মাঝখানে অনেক নাটক হলো বা জল ঘোলা হলো, আদর্শিক দিক থেকে এনসিপি এবং জামায়াত কাছাকাছি। আপনি কি তাই মনে করেন? যদিও জুলাই অভ্যুত্থান থেকে জাত একটি দল। ধন্যবাদ আপনাকে। আমি 2-3টা দিক ছোট ছোট করে বলি। বিস্তারিত এটা মূল্যায়ন আমি খুব অপ্রয়োজনীয় মনে করছি এখন, কারণ মানুষকে তার অভিজ্ঞতা থেকে শিখতে হবে। আর যারা মূল্যায়ন করতে চান সেটাই, যেহেতু আমি একটা দলের দায়িত্ব পালন করি সেই জন্য বিস্তারিত বলছি না। একটা হচ্ছে আপনি ওই যে যেটা আপনি কোশ্চেন করলেন, আমরা প্রথম দিক থেকেই যেটা দেখেছি, হয়তো অভ্যুত্থানকালীন সময়ে সব কিছু বোঝা যায়নি, কিন্তু পরে যখন থলের বিলাল বেরোনো শুরু করলো, তখন এদের অনেকের এবং ডিফ্যাক্টো যারা দায়িত্ব পালন করে তাদের যে পজিশন, তার সাথে এই যে জামাত ইসলাম এবং অন্যদের পজিশনে অমিল হওয়ার কোনো কারণ নাই। সেই জন্য আপনি দেখবেন আজকের ঘটনার পরে রাস্তায় অনেকে বলছে যে ঘরের লোক ঘরে ফিরে গেছে, বা এক সময় তো ওই দল বলেছিল যে বাবা ছেলের কথা, তা ছিল বাবার ঘরে ছেলেরা ফিরে গেছে। তার মানে যে রাজনীতির কথা যতই সামনে যাই বলুক না কেন, ভিত্তিটা যেটা ছিল সেইখানে তারা তাদের জায়গাটাই খুঁজে নিয়েছে, এটাকে অস্বাভাবিক দেখার কারণ নেই। এটি একটি দিক। কিন্তু আমি আরও দুটি দিকে একটু উল্লেখ করতে চাই। একটা দেখেন যে এত সবের পরেও অনেকে তরুণ, তাদের একটা পজিটিভ আকাঙ্ক্ষা ছিল না, এটা বললে বোধহয় ভুল বলবো, সেটা ছিল। অনেকে এখন অনেকে সাধারণ মানুষ হয়তো আকাঙ্ক্ষা করেছিল যেটা হয়তো একটা পথ দেখাতে পারে, সবাই না হোক এদের মধ্যে কেউ কেউ, এটা ছিল না তা না ছিল। তা সেই জায়গায় আমরা দেখলাম যে নীতিহীন রাজনীতি দীর্ঘদিন ধরে যেটা চলে আসছে, তার একটা অনিবার্য পরিণতি যে কোথায় চলে যায়। এবং এটা হয় যে যখন নীতিটা প্রধান না থাকে, ব্যক্তি গোষ্ঠী তার লাভালাভটা প্রধান থাকে, সেইটা হয়। এবং এটা এখন না, আমরা তো এই সময় আরও কিছু করতে পারিনি। যেমন 80-র দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একসাথে মিছিলের পর যখন সহযোদ্ধাদের লাশ পড়ে আসে, তখন কিন্তু বড় বড় নেতারা ছাত্রনেতাদের যে আর্মির সাথে চলে গেছে। ওই সময় আন্দোলনে যখন আমরা যৌথ আন্দোলন করি রাজপথে, তখন কিন্তু কেউ কেউ ওই মিটিং থেকে উঠেও চলে গেছে। তাহলে সেই জায়গা থেকে শুরু করে এখনও যে কথাগুলো তুষার ভাই আরও কয়েকটা পয়েন্ট বললেন, তাতে দেখা যাবে এটা আছে। তাহলে এইখানে নীতিটা না, ব্যক্তি গোষ্ঠীর লাভালাভটাই প্রধান কথা। এবার আরেকটা পয়েন্ট আমি বলবো যে যেটা হয়তো অত সামনে আলোচনা হয় না, বা এখনও আমরা সুনির্দিষ্ট করে কেউ হয়তো সুনির্দিষ্ট বলতে পারবো না, তবু এটা ভাবার জন্য বলে রাখতে হবে যে দেখেন এই কথাটা এবারও একটু চাউর হয়েছে যে এই যে রাজনীতি, এই রাজনীতির শুধু আমাদের হাতে নাই, বাইরের খেলোয়াড় আছে, ডিপ স্টেট এবং অনেকের কথা এখানে বলা হয়। আমরা আমাদের পলিটিক্যাল ভাষায় ভূ রাজনীতি, আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী শক্তি, তাদের অবস্থানগুলো বলি, কিন্তু আমি সেই জায়গায় বলি যে বরঞ্চ দেখার ব্যাপার যে আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে নানা বাধা আছে, নানা ধরনের কারসাজির খবর অনেকে এখনও বলে যে পরিবেশ পরিস্থিতি যা আছে এখনও সেরকম অবস্থা নাই। তাহলে ওই রকমের কারোর কোনো সিগন্যাল থেকেও এই ধরনের ঘটনাবলী ঘটছে কি না, যা আমাদেরকে আরেক ধরনের সংকটে ফেলতে পারে। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমাদের সামনে এখন পথ একটাই, যে যত কথা বলুক না কেন নির্ধারিত সময় যতটুকু সম্ভব ততটুকু ভালোভাবে এই গণতন্ত্রের পথে যাত্রার জন্য নির্বাচনটা সম্পন্ন করতে হবে। সুতরাং এই আলোচনায় আমাদেরকে ব্যস্ত রাখার থেকে আমি মনে করি যে আলোচনাটা জরুরি। যেমন আপনি সূচনায় বললেন যে আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আজকে কিন্তু আলোচনার একটা অন্যতম এজেন্ডা হওয়ার দরকার যে আসলে যে আচরণবিধি পালিত হচ্ছে কিনা, সরকার যেটা আছে সে কি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দায়িত্ব পালন করতে পারছে কিনা।
আমাদের যে সম সুযোগের কথা বলা হয় সেইটার ক্ষেত্রে এখন কতটুকু আমরা দেখছি। অস্ত্র উদ্ধার কী হলো, মানুষের মধ্যে এখনও নির্বাচনী আমেজটা ফিরে আনতে পারলাম কি না। আমার কাছে অনেক সময় মনে হয় যে আমাদেরকে মনে রাখবেন যে এখন এমন অনেকগুলো ইস্যুতে সামনে বক করে রাখা হবে যাতে করে নানা ধরনের প্রশাসনিক কারসাজি হোক, যাই হোক, অন্যান্য সুযোগগুলো কিভাবে তৈরি হয় আমরা হয়তো বুঝতে পারবো না। সুতরাং আমরা এগুলোকে দেখব, কিন্তু যারা গণতন্ত্রের পথে যাত্রার পথটাকেই প্রধান পথ মনে করি তাদের এবং দেশের জনগণকে, বিশেষ করে সচেতন যারা, তাদের অন্যতম দায়িত্ব হবে যাতে করে আমরা একটা নির্বাচনের এই ভালো যাত্রায় কাজ করতে পারি। এখন ওই আলোচনাগুলো সামনে আনা দরকার যে কোনটা ব্যত্যয় ঘটতেছে। সেক্ষেত্রে তারা বলেছেন যে একটি আসনের জন্য লাল স্বপ্নটা বিক্রি করো না। এসব ফেসবুক স্ট্যাটাস কিন্তু এখন প্রচুর ভাইরাল হচ্ছে, শেয়ার করছে মানুষ। লাউ কদু, বড় দুই দল বিএনপি জামাতকে লাউ কদুর দল বলেও সমালোচনা করেছে ফেসবুক। এটা সেগুলো কিন্তু আছে, একদম সবার কাছে আছে। এরকম একটা পরিস্থিতি এনসিপি আবারও মানে তারা শেষ পর্যন্ত অনেকে আশা করেছিল জুলাই অভ্যুত্থান থেকে তৈরি হয় একটি দল হয়তো বিকল্প শক্তি হয়ে দাঁড়াবে দুই দলের বাইরে। এ ধরনের যেই তাদের অবস্থান, সেখান থেকে আপনার কাছে, মানে আমরা এলডিপির বিষয়ে আলোচনা করছিলাম প্রথমে, তো এনসিপির বিষয়ে আলোচনা করা হয়নি। তো এই যে এনসিপির শীর্ষ নেতৃত্ব একসময় মানুষকে কিভাবে আশা জাগিয়েছে, সেখান থেকে তারা জামাতের সাথে গেল, আপনার কাছে কি মনে হয় যে দলটির সম্ভাবনা শেষ হয়ে গেল কিনা? সম্ভাবনা কখনো শেষ হয় না, আসলে নতুন সম্ভাবনা তৈরি হয়। যেমন ধরেন কারো পরীক্ষায় ফার্স্ট হওয়ার কথা ছিল, তো সে ফার্স্ট হওয়ার সম্ভাবনা হারিয়ে ফেললো, ফেল করার সম্ভাবনা বাড়লো, সম্ভাবনা কোথাও না কোথাও বাড়ে। তো সেই রকম যে অবস্থাটি দাঁড়িয়েছে এখন, আপনি চিন্তা করে দেখেন, শহীদ মুগ্ধের কথা নিশ্চয়ই সবার মনে আছে। সে একটা স্টেটাস দিয়েছিল যে আন্দোলনের মধ্যে দল ঢুকে পড়েছে, দল ঢুকে পড়াটা ঠিক হবে না। এখন দেখেন আন্দোলন দলের মধ্যে ঢুকে পড়ল। যারা কিনা জুলাই আন্দোলনের মূল কেয়ারটেকার হিসেবে নিজেদেরকে দাবি করেছে, মূল লিডার হিসেবে দাবি করেছে, তারা কোথায় ঢুকে পড়ল? এমন একটা দলের মধ্যে যে দলের অতীতের বহু ব্যাগেজ রয়েছে। তার মানে তারা কেন ঢুকেছে? আদর্শের ভিত্তিতে ঢুকে নাই, তারা এই দলের সঙ্গে জোটে যোগ দিয়েছে, জোটে মানে জোটবদ্ধ হয়েছে আসনের জন্য। তার মানে 30টি আসন 2000 মানুষের রক্তের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। 30টি আসন কয়েক হাজার লোকের আহত হওয়ার